আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার আরেকটা ভিডিওতে আমি আমার ওই যে তৃতীয় সিজারের যেই ভুলগুলি ওটা নিয়ে বলছিলাম, তারপর বাকিটা শেষ করা হয় নাই, পুরো ঘটনাটা শেষ করা হয় নাই, তাই এখন এইটাতে বলতেছি। তো সেদিন আমি বললাম যে অদক্ষ একটা নার্স ছিল যে কিনা আমাকে মানে কোনো রকম এক্সারসাইজ কোনো কিছু করায় নাই। তো আমি তখন মানে খুবই অসুস্থ হয়ে যাই। অসুস্থ বলতে মানে যেমন হয় আর কি ওরকমই হই। তো আমার সাথে একটা মেয়ে ছিল। ওই মেয়েটা আগের দিন 2টা বাজে আসছে, পরের দিনে যে রাত 12টা হয়ে যায়। তারপরে না আমার সামনে দিয়ে চলে গেছে। তো আমরা ভাবলাম যে ওনার পারে নাই, যদি আমার বেলাও না পারে তো রাত্রেবেলা কি না কি হয়, সেই ভয়ে আমরাও চলে আসি। তারপর এক হসপিটাল থেকে রাত 1টা 1:30 বাজে, তখন তো বেশিরভাগ হসপিটালেই নার্স থাকে না, তারপর ডাক্তার থাকে না। হ্যাঁ, আমি জানি না কোথায় কোথায় থাকে, কিন্তু আমাদের এদিকে অধিকাংশ হসপিটালে এরকম হয়। তারপর আমি আমার মেয়ে যেখানে সিজার করা ওখানে গেছি, ওখানে গিয়ে দেখি যে ডাক্তার নাই, খালি ছিল না। শিডিউল যারা ছিল তারা অলরেডি সিজার করাইতেছিল। তারপর আরেক হসপিটালে খোঁজ নেই, তো ওখানে আমার হাজব্যান্ড যাইতে চায় না। তারপর বাধ্য হয়ে আমরা, একটাই ছিল সুপার হসপিটাল যেখানে আমার সিজার করার কথা ছিল। তো আমি ভাবছিলাম যে আমার নর্মাল ডেলিভারি করাবো, কিন্তু ওই যে বললাম না ভাগ্যের পরিহাস, আমার করানো হয় নাই। তারপর ওই ডাক্তারকে ফোন দেই, তো উনি তো চলে গেছে। উনি একটু গরম হয়ে বলে যে তোমার তো আরও আগে আসার কথা ছিল, আসো নাই কেন? তারপরে আমরা ওই হসপিটালেই যাই। দেখেন কি একটা অবস্থা! ওইখানে গেটের কাছে যাই তো শুনি যে একজন সার্জন সে চলে যাবে, রুমানা, ডাক্তারটার নাম ছিল রুমানা, আমার মনে আছে। তো উনি চলে যাবে। তারপর যখনই আমি ঢুকছি, তো নার্সটা আর কে যেন খবর দিছে যে আরেকটা রুগী আসছে। তারপর উনি আর যায় নাই, ওনাকে রাখা হয়েছে। আমার অবস্থা এত ক্রিটিক্যাল ছিল, আমি যখন গাড়ি থেকে নামছি তখন আমি হাঁটতে পারতেছিলাম না। মানে আমার চামড়ায় যদি কোনো কিছু টোকা লাগে আমি সেখানেই ব্যথা পাই, এত ব্যথা ছিল। পরে আমার সামনেই নার্সগুলি বলতেছিল যে আসলে ক্রিটিক্যাল যে মানে সিচুয়েশনের রুগীগুলি মনে হয় রাত্রেবেলায় আসে। আমি দেখছি যত খারাপ অবস্থার রুগী সব রাত্রেবেলায় আসে। আমার তখন মন টোন একদম ভেঙে গেছে। আমার মেয়ে আবার কান্না করতেছিল। তারপর কি আর করা, আসলে এক বাচ্চা রাইখা ওটিতে যাওয়া যে কি কষ্ট, ওটা ওই সিচুয়েশনে যে মারা পড়ছে তারাই জানে। আমার মেয়ের জন্য আমার খুব কষ্ট লাগতেছিল, কারণ আমি ছাড়া আমার মেয়েকে ওইভাবে কেউ বুঝে না। এখন হয়তো বা ওর বাবা বুঝে, কিন্তু ওই সময়টাতে কেউ বুঝতে পারে, ওরা কে আদর করে না এমন না, কিন্তু ও কি চায়, ও কি বুঝাইতে চায়, এটা আমি ছাড়া আসলে কেউ বুঝে না। মনে মনে আল্লাহকে বলতেছিলাম আমি যেন আবার আমার মেয়ের জন্য ফিরে আসতে পারি। তো যাই হোক, আমি যখন আমাকে একটা রুমে নেয়, তো স্যালাইন দেওয়ার জন্য বলে, ডাক্তার আসবে বলতেছিল। তারপর আমি ওনাদের একটা নার্সকে জিজ্ঞেস করি যে আমাকে নর্মাল ডেলিভারি করানোর জন্য চেষ্টা করানো যায় কি না। তো উনি দেখে বলে কি, ওমা তোমার তো, আপনার তো পুরা কয় ইঞ্চি যেন, 4 ইঞ্চি না 5 ইঞ্চির মতো হয়ে গেছে, আমার জ্বরের মুখ খুলে ফেলছে, খুলে গেছে আর কি। তো আমি বলতেছিলাম যে পেইনলেসভাবে করানো যায় কি না। অবশ্যই সম্ভব ছিল, কিন্তু তারা বলল যে না, আসলে ওই ডাক্তার নাই যে পেনলেস ডেলিভারি করায়, সে নাই। তারপর আমি তো তখন জানতাম না যে ঠিক কতটুকু জরায়ু খুললে নর্মাল ডেলিভারি সম্ভব। আমি সত্যিই জানতাম না। যদি জানতাম যে 6 ইঞ্চি হলে হয়ে যায়, তাহলে আমি বলতাম যে আপনারাই ট্রাই করেন। জানি না নার্সরা কেন করায় নাই। তারপর আমার সামনেই আরেকটা রোগীর কথা বলতেছিল যে ওনার 3 মাসের বাচ্চা হয়ে গেছে, মিসক্যারেজ হয়েছে আর কি। তো ডাক্তার নাকি চাইলে নর্মালে ভাবে বের করতে পারতো, কিন্তু ডাক্তার নাকি ওনারে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। তো আরেক ডাক্তার বলে কি, ম্যাম এটা কী করলেন?
তো ম্যাম নাকি চোখ রাঙানি দেয়, পাশের একজন আবার ইশারায় চুপ থাকতে বলে। তো আমি বুঝতে পারতেছিলাম যে এখানে আয় হায়, যেখানে রুগী নিয়ে মানে এখন শুধু এক জায়গায় না, সব জায়গায় সেবা আছে, সব জায়গায় ব্যবসা আছে, আসলে এক জায়গার দোষ দিয়ে তো লাভ নাই, সব জায়গায় এমন আছে। তো আমি মনে মনে এত ভয় পাইতেছিলাম, আল্লাহ আমি তো ব্যবসায়িক মানে মনোভাব যেখানে ওইখানে পড়ে গেছি, আল্লাহ আমার বাঁচাই দিও, মনে মনে অনেক ভয় পাইতেছিলাম। তারপর আমার মেয়ে আমার জন্য কাঁদতেছিল, মাও কাঁদতেছিল, খুব খারাপ লাগতেছিল। আমার হাজব্যান্ড খুব দৌড়াদৌড়ি করতেছিল, ওই যে ত্রিপাল না কি যেন ঘূর্ণিঝড় ছিল না, তখন আমার ছেলের জন্ম হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড ঝড় বাতাস, তখন অনেক বৃষ্টি ছিল। সেই স্মৃতিগুলি মনে পড়লে আজও আমার খুব খারাপ লাগে। আমি যখন ওই যে নর্মাল ডেলিভারির জন্য আমাকে যে নার্সের কাছে রাখছিল, ওইখানে আমার বাচ্চাটা নিয়ে ফ্লোরে শোয়াইছে, সে রাত 12টা-1টা পর্যন্ত না খেয়েই ছিল। আমার মেয়ের আমি প্রচণ্ড যত্নে রাখি, যতটুকু পারি, কিন্তু ওইটুকুর মধ্যেই আমি খুবই যত্নে রাখি। সেই মেয়েটার এইভাবে রাখছে, আমার কত কষ্ট লাগছে আমি বুঝাইতে পারবো না। তারপরে ও কোথা থেকে কোথায় চলে আসছে। তারপর আমি যখন ওই আমার নিয়ে গেল ওটিতে, খুবই অনেক কিছু বলতেছিল যে পানি ভেঙে গেছে পুরোপুরি, হায় হায়, পানি ছিল না। তারপর ডাক্তার অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন দিল। মনে মনে একটু ঘাবড়াইতেছিলাম। একবার দিছে, কেন জানি কাজ হইতেছিল না, বলে কে কি কাজ হয় না কেন। পরে আরেকবার দিছে, চোখ টোক সব বন্ধ হয়ে আসতেছিল আমার, আর আল্লাহর ডাকতেছিলাম। তারপর কি হয়েছে আমার ঠিক মনে নাই। যখন আমি আমার ছেলেকে বের করে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমার কি হয়েছে, তো ডাক্তার বলে কি বলো যে সুস্থ আছে, যেটাই ভালো। তো আমি জানতাম না আসলে আমার কি বাবু হবে, আমার 3 বাচ্চার বেলায় এমন হয়েছে। তারপর আমি যখন আসলাম কেবিনে, ততক্ষণে আমার মানে চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছিল, খুবই খারাপ লাগতেছিল। তো ডাক্তার বারবার বলতেছিল চোখ খোলা রাখতে, আর কি কি যেন বলতেছিল, সব ঝাপসা হয়ে আসতেছিল বলে আমি মনে রাখতে পারতেছিলাম না। একদিকে ফ্যান চলতেছিল আর আমি প্রচণ্ড ঘাবড়াইছিলাম যে আমার আবার খিঁচুনি হয় কি না। তারপর কেমন যেন একটা গন্ধ আসতেছে। তারপর চোখ টোক বন্ধ হয়ে আসলে আমার কেমন জানি মনে হচ্ছিল আমি আবার ফিরবো কি না, এইসব আর কি, অনেক কিছু মিলায়া তারপর আমি আসি, আল্লাহর রহমতে রিকভার করি। তারপর আমার সিজার ওইখানে আবার ইনফেকশন হয়, অনেক খোঁচাখুচি। আপনারা তো যারা জানেন যে সিজারে যে পরিষ্কার টরিষ্কার করে, আমি আসলে কথা বলতে গেলে অনেক কিছু ভুলে যাই। যেমন ওই যে দেখেন, পরিষ্কার টরিষ্কার বলতে গেছি, আসলে ড্রেসিং করে এটা আমি ভুলে গেছি বলতে। যাই হোক, ওই ড্রেসিং করা যে কি কষ্ট এটা তো আপনারা জানেন। আমার প্রচণ্ড কষ্ট হইতেছিল, বারবার ওই যে